সমীরণ মাইতি, বয়স 29 বছর মতো, পূর্ব মেদিনীপুরে বাড়ি, সেলস এক্সিকিউটিভ, 20,000 টাকা মাইনে পায়, 4টে ওর মিউচুয়াল ফান্ড রাখা আছে এবং সেই মিউচুয়াল ফান্ড থেকে রিটার্ন খুব বেশি পাচ্ছে না কিছুই। আর ইকুইটিতে প্রথমে অনেকগুলো ভুলভাল স্টক নিয়েছিল, কিন্তু বেশ কিছুদিন ধরে আমার ভিডিওটা স্টাডি করে করে ও কী করেছে, ওই স্টকগুলোকে সাজিয়ে গুছিয়ে নিয়ে এই কয়েক মাসের মধ্যেই প্রায় 34% রিটার্ন চলে এসছে। তো কিছুই না, তোকে আরও কিছু দেবো, সেগুলো ঠিকঠাক করতে হবে। 2-3টে রয়েছে যেগুলো ভুলভাল নিয়ে রেখেছি, সেগুলোকে ঠিকঠাক করতে হবে। তো আজকে খুব ইন্টারেস্টিং ভিডিও। এর মধ্যে ওই যে সব স্টকগুলোকে বলেছি, যেগুলো কিছু স্টক নিয়ে রেখেছি, যেগুলো পুরো একটু অ্যানালিসিস করে দিয়েছি, কোন জায়গায় কী রাখলে ভালো, তো কেন স্টকগুলো ভুলভাল রয়েছে, কোথায় কেন আমরা পেনি স্টকের দিকে দৌড়াই এবং আলটিমেটলি তার রিটার্নটা কী হতে পারে, তো সেগুলোকে দেখিয়ে দিয়েছি। প্রতিটা স্টককে যতটুকু ফান্ডামেন্টাল অ্যানালিসিসও করে দিয়েছি। তো চলো দেখা যাক কী জায়গায় আছে। ও আসার আগে আমি সৌম্য সবাইকে স্বাগত জানাচ্ছি। তোমরা যারা নতুন রয়েছে সাবস্ক্রাইব করবে এই কারণে, প্রতিদিন কিছু না কিছু ইন্টারেস্টিং ইনফরমেশন দেবো, আর প্রতিটা ভিডিওর মধ্যে কিছু না কিছু জিনিস শেখাবই। এবং এই শিখে যদি তুমি 6 মাস চালিয়ে যেতে পারো, প্রতিদিন অন্তত দেখার চেষ্টা করো, 6 মাস পরে আমি এইটুকু কথা বলতে পারি, 6 মাস পরে নিজে কনফিডেন্ট হয়ে যাবে নিজের ওপরে। তারপর তুমি যে ভিডিও দেখো, যার দেখো, সেটা আলাদা কথা, কিন্তু ঘটনা হচ্ছে নিজের কনফিডেন্সটা রাখতে হবে। সেই জায়গাটা তৈরি করে দেওয়ার চেষ্টা আমি করব আমার দিক থেকে। তো চলো আসা যাক। সমীরণ মাইতি 6 তারিখে আমাকে একটা মেল করেছিল, আগেও বেশ কভার করেছিল। সেটা হচ্ছে ওর পোর্টফোলিও অ্যানালাইসিস করার জন্য লিখেছে, আমার নাম সমীরণ মাইতি, আমার বয়স 29, আমার বাড়ি পূর্ব মেদিনীপুর, তমলুক। আমি একটা প্রাইভেট কোম্পানিতে জব করি অ্যাজ এ সেলস এক্সিকিউটিভ। আমার মান্থলি স্যালারি 20,000। বাড়িতে আমার বাবা মা দাদা বৌদি আছে। আমি এখন বিয়ে করিনি দাদা। আমি আপনাকে ফলো করি এবং আপনার সকল ভিডিওগুলো দেখি। আমি তো একটা পোর্টফোলিও বানিয়ে ফেলেছি, আমি চাই এটা ঠিক করতে, তাই আপনাকে পাঠালাম। দয়া করে আপনি এটা ঠিক করার পরামর্শ দিন এবং এই মুহূর্তে আরও 40,000 টাকা ইনভেস্ট করতে চাই। টাকাটা আমার কাছেই আছে, কোন স্টকগুলো বেস্ট হবে প্লিজ একটু বলুন। তো এই হলো সমীরণ মাইতির কথা। এবার ওর স্টকগুলো দেখতে যাচ্ছি কি আছে। প্রথমে যেটা আসবো সেটা হচ্ছে ওর মিউচুয়াল ফান্ডগুলো কী নিয়ে রেখেছে দেখার জন্য। তারপরে আসবো ওর সেটা হচ্ছে স্টকগুলো কী আছে। প্রথম যেটাতে আসবো সেটা হচ্ছে ও মোটামুটি প্রায় 29,000 টাকা ইনভেস্ট করেছে, 31,000 টাকা দাঁড়িয়েছে, মানে 8% রিটার্ন পাচ্ছে মিউচুয়াল ফান্ডগুলো থেকে। অ্যাক্সিস স্মল ক্যাপ নিয়েছে, HDFC স্মল ক্যাপ রেখেছে, পরাগ পারেখ ফ্লেক্সি ক্যাপ ফান্ড রেখেছে ডাইরেক্ট, এবং HDFC মিড ক্যাপ অপরচুনিটি ডাইরেক্ট প্ল্যান রেখেছে। তো এবার তোকে বলা শুরু করবো সমীরণ। ব্যাপারটা হচ্ছে আমি যেটা বলে যাবো সেগুলো পুরো শুনে যাবি এবং সেই মতো তুই কাজ করে যাবি, যেগুলো করলে তোর উপকারে দেবে। আর একটা হচ্ছে মেম্বারশিপ নিয়ে রাখা, যেটা বলা শুরুতে বলে রাখলাম, কেন অ্যানালিসিস হয়ে যাওয়ার পরে তারপরে কাজ শুরু হবে। যতগুলো জায়গায় তুই কাজ করবি, যেখানে তুই কোনটা নিবি, কি বিক্রি করবি, একটা করে আমাকে কিন্তু ইনফরমেশন জানিয়ে দিবি। যদি ভবিষ্যতে দেখি যে আমি যেগুলো বলেছি সেগুলোর বাইরে কিছু নিয়েছিস, স্পেশালি কোনো পেনি ধরনের, তাহলে কিন্তু তারপর থেকে আমি আর তোকে সাপোর্ট করবো না। তখন তুই নিজে করে নিবি বা যার সাহায্য নিবি সে তোকে করে দেবে, ঠিক আছে? এই ব্যাপারটা কিন্তু আগে মাথায় রাখতে হবে, কারণ আমি তোর যখন এই রেসপন্সিবিলিটি নিয়ে করে দিচ্ছি পোর্টফোলিওটা, তখন এক্সপেক্ট রাখবো তুই আমি যে কথাগুলো বলবো সেগুলো একটু গুরুত্ব দিবি। তো সেটা যদি দেখি নেই, তো অসুবিধা কিছু নেই, এটা তো পুরো ওপেন, যে কেউ যা খুশি বলতেই পারে, যে কেউ রাখতেই পারে। তুই নিজে যদি স্বাবলম্বী সেরকম হয়ে যাস, অফকোর্স নিজে দেখবি, এত আনন্দের কথা, কোনো অসুবিধা নেই তাতে। তো ঘটনা যেটা প্রথম আসছি সেটা হচ্ছে অ্যাক্সিস স্মল ক্যাপও নিয়েছিস, HDFC স্মল ক্যাপও নিয়েছিস। দুটো স্মল ক্যাপ রাখার কোনো মানে হয় না, একটা স্মল ক্যাপকে তুলে দিয়ে আমার মতে দুটোই ভালো, কিন্তু সেক্ষেত্রে বলবো HDFC স্মল ক্যাপকে রেখে দে আর অ্যাক্সিস স্মল ক্যাপকে তুলে দিতে পারে। তুলে দিয়ে সেই টাকাটাও এখানে HDFC স্মল ক্যাপে ইনভেস্ট কর। পরাগ পারেখ ফ্লেক্সি ক্যাপ ঠিক আছে, এটাতে কোনো অসুবিধা নেই, ইনভেস্ট করতেই পারিস। এবং এই ফান্ডটা যথেষ্ট ভালো ফান্ড, এবং যেটাকে বলা হয় ডেপ্ট ফান্ড রয়েছে, ইকুইটি ফান্ড রয়েছে, এবং কিছু জায়গায় বলছিলাম বাইরেরও কিছুটা ফ্লেভার রয়েছে, মানে ফ্লেভার বলতে কিছু ইনভেস্টমেন্ট রয়েছে যেগুলো কিন্তু বিদেশের, মানে USA স্টকে কিছু ইনভেস্টমেন্ট এখানে আছে। এনিহাও নেক্সট ওয়ান ইজ HDFC মিড ক্যাপ অপরচুনিটি ফান্ড। এটাও খুব ভালো ফান্ড, রিটার্ন অন অ্যান অ্যাভারেজ 17 থেকে 19% দেওয়া হয়। মানে আলটিমেটলি তুই যদি দেখে যাস, কন্টিনিউ করে যাস, এটাতে কোনো অসুবিধা হবে না এবং তোর ক্ষেত্রে সেটা ভালোই হবে। তো সেটা আমি মনে করে নিচ্ছি। এবারে নেক্সট পেজে চলে আসবো, সেটা হচ্ছে দেখে নেবো তোর স্টকগুলো কী আছে। এবার স্টকগুলো দেখার পরে ফাইনালি তোকে বলবো যে 40,000 টাকা তোর কাছে রয়েছে, সেটা তুই কী করবি, কোথায় কোন স্টকে দিবি, আর তারপরে রিটার্ন তোর কী মোটামুটি আসতে পারে সেটা একটু দেখে দেবো।
নিয়েছে এবং সেই জন্য যতটুকু রিটার্ন পজিটিভ সে হচ্ছে সেই কারণেই। কিন্তু ঘটনা সেটা নয় যে কিছু রেখে দিলাম স্টক, কিন্তু এর মধ্যে অনেক হাবিজাবি স্টককে ঢুকিয়েছিস, কে তোকে এগুলো বলেছে আমি জানি না। ওই ধরনের স্টকগুলো কখনোই নিবি না, আর নিয়ে যেগুলো রেখেছিস সেগুলো আউট করে দেওয়াটাই ভালো, কারণ খুব বেশি রিটার্ন তোকে দেবে না, আর ভবিষ্যতে আরও বিপদে ফেলে দেবে তোকে। কারণ দিন আসছে সেই দিন যখন, আমি এই ঘটনাটা বলে রাখি যে আগেকার একটা সময় ছিল তখন যখন মার্কেট আপ ট্রেন্ড থাকে, এগুলো মার্কেট তো 3 ধরনের ট্রেন্ড থাকে। একটা হচ্ছে আপ ট্রেন্ড, একটাকে আমরা বলবো সাইডওয়ে মুভমেন্ট, মানে কনস্ট্যান্ট মাসের পর মাস বছর বছর রিটার্ন সেম থেকে গেল। আর একটা হয় ডাউন ট্রেন্ড। এইবারে আমাদের এখানে যে মার্কেটটা চলছে এখন, সেই মার্কেটটা হচ্ছে আপ ট্রেন্ড মার্কেট। এই আপ ট্রেন্ড মার্কেটে তুমি যাই কেনো না কেন, হাতি ঘোড়া গাধা যাই কিনবে না কেন, সবই কিন্তু একইভাবে দৌড়বে, মানে এই ওপরের ট্রেন্ডেই সব দৌড়ায়। ফলে যাই দেবে তাই নিয়ে নেবে, এটাতে কোনো অসুবিধা নেই। ফান্ডামেন্টাল কোনো ঝাড় ধারে না এরা। যখন মুভমেন্ট ওপরের সাইডে হয়, সাপোজ রিনিউয়েবল সেক্টরের কিংবা কোনো একটা পার্টিকুলার রেলওয়ে সেক্টর খুব উন্নতিজনক, এতকাল ধরে আমি এরপরে দেখাবো স্টকগুলোর ক্ষেত্রে ও এখানে কী কী নিয়ে রেখেছে, যে এককালে এসব স্টকগুলো মানে পড়েছিল বছর পর বছর, কেউ কোনোদিন ভাবেও নিয়ে স্টকগুলো উন্নতি হতে পারে। আর আবারও সেদিন আসবে যেদিন সেইভাবে স্টকগুলো কিন্তু আবার ফ্ল্যাট হয়ে যাবে, এবং যখন এই ফেজটা শুরু হয়ে যাবে তখন মানুষ কিন্তু অস্থির হয়ে উঠবে, এবং তখনই সমস্ত স্টকগুলো পড়তে শুরু করবে। এবং যখন পড়া শুরু হবে, এর একটা ভিসিয়াস সাইকেল বলে, নেগেটিভ সাইকেল, পজিটিভ সাইকেল থাকে, নেগেটিভ। যখন এটা ডাউন হওয়া শুরু হয়ে যাবে না, তখন দেখবে সবগুলো পড়া শুরু করবে, এবং যে পেনিগুলোকে আমরা ভেবে নিয়েছিলাম যে এগুলো টাইটান হতে পারে, তো পরবর্তীকালে সেগুলো দেখা যাবে পুরো রোডপতি করে ছেড়ে দেবে। তো সেই হিসেব করে নিজেদেরকে ফান্ডামেন্টাল নিজেরা দেখে শুনে বুঝে তবেই নেবে। এই কথা আমি 1000বার বলেছি, এখনও বলছি, প্রতিটা ভিডিওতে একবার করে বলবো। ডিসক্লেমারের মধ্যেও লিখে দিই যে নিজে বুঝে নেবে। আমরা বলেই যাবো, কারণ আমাদের কাজ এটা। কিন্তু তোমরা যখন নেবে নিজেরা অবশ্যই অ্যানালাইসিস করে নেবে। চলে আসি IREDA, ইন্ডিয়ান রিনিউয়েবল এনার্জি। সবাই এইটাই স্টকটাকে বলে, 168 টাকা কোয়ান্টিটি কিনে রেখে দিয়েছিস, মানে প্রায় এখন ঘটনা ঠিক আছে, ইনভেস্টমেন্ট তো রিটার্নটা ভালো দিয়েছে, কিন্তু ঘটনা হয়েছে যে সবসময় ডাইভার্সিফিকেশন করে নেওয়াটাই ভালো। 168% রিটার্ন পেয়েছিস, মোস্ট প্রবাবলি আমি যে সময় IREDA নিয়ে আলোচনা করেছি সেই সময় তুই কিনেছিলি। এনিহাউ কোম্পানি ভালো, কিন্তু কোম্পানি ভালো মানে এই সিচুয়েশন ভালো, ঠিক আছে, কিন্তু এরপরে OFS আসবে। OFS অর্থ হচ্ছে যে একটা গভর্নমেন্ট মানে SEBI থেকে বলা থাকে তুমি 75%, কোনো ক্ষেত্রে 70%-এর বেশি তুমি তোমার মালিকানা রাখতে পারবে না। ফলে মালিকানা বেচতে হয়। এই মালিকানা যখন বেচা হয় তখন অটোমেটিক কিন্তু দামগুলো পড়তে শুরু করে দেয়, এবং যখন সেগুলো পড়া শুরু হয়ে যাবে, যাকে বলা হয় অফার, হ্যাঁ, অফার ফর সেল একটা থাকে, OFS। তো এই ধরনের অফারগুলো যখন আসবে তখন দেখবে মার্কেটটা অনেকটা, তখন এই স্টকগুলো তোমাকে ডাউন করে দেবে। এনিহাউ নেক্সট টাটা মোটরস, এইটা স্টকটা তুই রেখে দিয়েছিস। এনিহাউ স্টকটা ভালো স্টক, কিন্তু কিছু প্রশ্নচিহ্ন থেকে যায়। ফান্ডামেন্টালি অতটা ভালো নয়, কিন্তু এবং শুধু ফান্ডামেন্টাল বলে নয়, দিন আসছে যেটা, সেটা কিন্তু আরেকটা জিনিস, সেটা হচ্ছে টেসলাও একটা প্রশ্নচিহ্ন, কিন্তু তৃতীয় প্রশ্নচিহ্ন টেসলা তৈরি করতে চলেছে। টাটা মোটরস মোস্ট প্রবাবলি আমাদের মার্কেটে 74% কিন্তু EV সেক্টরকে ধরে রেখেছে টাটা মোটরস। ফলে যখনই টেসলা এখানে ঢুকবে, এবং টেসলার রিসেন্ট যে খবর অনুযায়ী প্রায় 20 লাখসের মতো দাম রাখছে গাড়িগুলোর, এর ফলে এই ধরনের ক্ষেত্রে যে মার্কেটটা তৈরি হবে সেখানে কিন্তু টাটা অনেকটাই ঝাড় খাওয়ার একটা সম্ভাবনা থেকে যাবে। তো আমি আশা করব এই ধরনের কম্পিটিশান যখন তৈরি করবে, তো সেই কম্পিটিশানের রীতিমতো প্রতিযোগিতা করার ক্ষমতা নিয়েই বড় বড় কোম্পানিগুলো রয়েছে। তো আশা রাখবো পজিটিভ কিছু, কিন্তু খুব বেশি রিটার্ন এক্সপেক্ট করবি না। নেক্সট আমি চলে যাবো পরেরটা, আদানি পাওয়ার। আদানি রিলেটেড যে কোনো স্টক আমার খুব বেশি ফেভারেবল তো নয়, একমাত্র আদানি গ্রিন ছাড়া আমি খুব একটা ফেভার করি না। আদানি গ্রিনকেই একমাত্র আমি মনে করি কিছুটা, আর বাকি সব এত ডেপ্টের উপর থাকে। যখন আমি বারবারই একটা কথাই বলছি মাঝে মাঝে, সেটা হচ্ছে আপার ট্রেন্ড যখন মুভমেন্ট থাকে মার্কেট, গোটা মার্কেট জুড়ে সব কিছু দৌড়ায়, তখন দেখবে সব কিছুই ভালো লাগবে, সব কিছু তখন পজিটিভ লাগবে। কিন্তু যে সময়কালগুলো আমরা পার হয়ে এসেছি, যারা অন্তত 8 বছর 9 বছর ইনভেস্টেড রয়েছে, তারা এই অভিজ্ঞতাটা আছে। তোমাদের মনে আছে কি না জানি না, টাটা মোটরস একটা সময় ছিল ফ্ল্যাট মুভমেন্ট করে যাচ্ছিল, সে বছরের পর বছর। আমরা একটা মনে করেছিলাম নিফটি 50 ইন্ডেক্স থেকে পর্যন্ত তুলে না দেয় ওকে, 60 টাকা 70 টাকা তো একটা সময় চলে এসেছিলো মার্কেটে, মানে এত খারাপ অবস্থা হয়ে গেছিলো। অশোক লেল্যান্ডকে তোমাদের মনে আছে কিনা জানি না, যারা 2015-16 সাল থেকে ইনভেস্ট করে আসছো, অশোক লেল্যান্ডের অবস্থা সে সময় মনে আছে কি, কীরকম ফ্ল্যাট মুভমেন্ট করে যাচ্ছিলো, মাস বছর কেটে যাচ্ছিলো, বছরের পর বছর ধরে মনে হচ্ছিলো এর থেকে সেভিংস ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকাটা রাখলে অনেক গুণ ভালো হতো।
কিন্তু এখন একটা ট্রেন্ড পাল্টেছে, এখন সব দিকে পজিটিভ হাওয়া যাচ্ছে, গভর্নমেন্ট থেকেও প্রচুর ডিক্লারেশন করছে এবং সঙ্গে সঙ্গে সবাই ইনভেস্টাররা ঝাঁপিয়ে পড়ছে। ন্যাচারালি এটা একটা বিশাল পজিটিভ দিক চলছে। তো এটার আবার একটা টাইম আসবে যেটা চিরকাল চলে, একটা আপ ট্রেন্ড, আবার ডাউন ট্রেন্ডও আসবে। তো যখন ডাউন ট্রেন্ড চলবে তখন কিন্তু অনেক কিছু দেখবে আজকে যা দেখে মনে হচ্ছিল ইজি, এতটা ইজি থাকবে না। এই যে কথাগুলো বলছি এ মানে কাউকে তোমাদের কিন্তু এই যে কথাগুলো বলে যাচ্ছি তার মানে কিন্তু তোমাদের কারো ডিজার্টেন করছি না বা নিরাশ করার জন্য বলছি না। এইগুলো বলে রাখছি মানে তোমরা এগুলো সচেতন থাকবে ব্যাপারগুলো থেকে, যে হ্যাঁ এইরকম সিচুয়েশন হতে পারে, এই জায়গায় এই দাঁড়াতে পারে, এইগুলো তোমরা সচেতন থাকবে। ফলে এটা আলটিমেটলি কিন্তু উপকারে লাগবে, অসুবিধা হবে না, এগুলোতে কোনো খারাপ সিচুয়েশন হবে না। আদানি পাওয়ারকে নিয়ে এখন খুব বেশি পজিটিভ আমি দেখতে পাচ্ছি না, কিন্তু কিনে রেখেছিস রেখে দে। নেক্সট হচ্ছে অবোভেল ফুডস, অত্যন্ত রিস্কি স্টক, রিসেন্ট তুই নিয়েছিস মোস্ট প্রবাবলি। যাই হোক, স্টকটা কিন্তু 43খানা কোয়ান্টিটি কিনে রেখেছিস একসঙ্গে, এরমভাবে কিনবি না, অল্প অল্প করে কেনাটাই ভালো, অল্প করে নেওয়াটাই ভালো। কারণ হঠাৎ করে টাকা এসে গেলে লোকে এরকম করে কেনে, আর এইভাবে কিনলে কিন্তু পরবর্তীকালে কিন্তু অসুবিধা পড়তে হয়। সবসময় বাই অন ডিপস, আমি এই জিনিসগুলো বারবারই তোদেরকে বলে রাখি, বাকি তোমরা যারা আছো সকলেই চেষ্টা করবে এই জিনিসটাকে বাই অন ডিপস প্রসেস সবসময় নেওয়ার চেষ্টা করবে। কখনও একবারে সব টাকা দিয়ে, আমার কাছে 10,000 টাকা আছে মানে আমি সব 10,000 টাকা এক্ষুনি লাগিয়ে দিলাম, এটা ঠিক হবে না। এটাকে খেপে খেপে নেওয়াটাই বেটার। যাই হোক, নেক্সট আমি চলে আসছি ম্যান ইনফ্রাকনস্ট্রাকশন। ইনফ্রাস্ট্রাকচারের মধ্যে একটা অসাধারণ কোম্পানি, অত্যন্ত রিস্কি কোম্পানি এবং একটা সময় 30-40% ডাউন করে দিতে পারে, কিন্তু ফান্ডামেন্টালি আমি এটুকু দেখেছি ফান্ডামেন্টালি কোম্পানিটা ভালো রয়েছে। নেক্সট হচ্ছে IRFC, আমি রেলওয়ে সেক্টরের ফাইন্যান্স কোম্পানি যদি বলা যায় তাহলে অন্যতম কোম্পানি এটা। 65টা কোয়ান্টিটি কিনে রেখে দিয়েছে, ভবিষ্যতে এক্সপেক্ট করা যাচ্ছে ভালো কিছু করবে। নেক্সট যে চলে আসবো পরেরটার দিকে, সেটা হচ্ছে জিন্দাল স্টেনলেস স্টিল। জিন্দাল স্টেনলেস স্টিল ইজ নট এ ব্যাড কোম্পানি, খুব একটা খারাপ কোম্পানিটা নয়। 10টা কোয়ান্টিটি রেখে দিয়েছিস, কোম্পানি রিস্কি এটা নিয়ে কোনো নো ডাউট, কিন্তু কোম্পানি খারাপ নয়। কোম্পানির যে কাজকর্ম করছে ফান্ডামেন্টালি নট ব্যাড। 57,031 হচ্ছে মার্কেট ক্যাপিটালাইজেশন, এই মুহূর্তে 693 হচ্ছে কারেন্ট মার্কেট প্রাইস, আর 454 হচ্ছে আমাদের ইন্ট্রিনসিক ভ্যালু বলা যেতে পারে। এবং যদি রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড দেখি 20, রিটার্ন ইকুইটি 19। এই মুহূর্তে দাঁড়িয়ে আছে প্রোমোটার 58.7%, আর ঋণের পরিমাণ হচ্ছে 0.43। আমি কেন এই কথা নিয়ে বলতে চাইছি, এই কথাগুলো ফান্ডামেন্টালি বললাম, ফান্ডামেন্টালি কোম্পানি খুব একটা খারাপ নয়, কিন্তু নতুন এন্ট্রি যেন কেউ না করে। কেন নতুন এন্ট্রি করতে না করছি, তার মেন ঘটনা হচ্ছে ওভারভ্যালুড জায়গায় চলে গেছে কোম্পানিটা, এতটা আপ হয়েছে যে কোম্পানিটা কিন্তু ওভারভ্যালু হয়ে গেছে। এবং ওভারভ্যালু হওয়ার অনেকগুলো নেগেটিভ ব্যাপার হচ্ছে, এরপরে কিন্তু কোম্পানিটা পড়তে থাকবে। সুতরাং এই ব্যাপারে চিন্তা, এখন কোম্পানিটাকে হোল্ড করতে বলছি। এক্সাইড ইন্ডাস্ট্রিজ, এক্সাইডে 55% মতো রিটার্ন পাচ্ছিস, আরও বেশি এক্সপেক্ট করেছিলাম। আমি যখন প্রথমবার বলেছি তার থেকে প্রায় 150% রিটার্ন অলরেডি দিয়ে দিয়েছে। ঘটনা হচ্ছে কোম্পানিটা ভালো কোম্পানি, এবং বলা যেতে পারে সব থেকে ইন্ডিয়ার মধ্যে লার্জেস্ট প্রডিউসার বলা যেতে পারে ব্যাটারি সেগমেন্টে। আমারাজা ব্যাটারি মোবিলিটি এবং এক্সাইড দুটোই কিন্তু প্রায় কাছাকাছি, এবং মার্কেট ক্যাপিটাল দিক থেকে এক্সাইড সবচেয়ে বেশি, তারপরেই আমারাজা মোবিলিটি এবং এনার্জি। এবং ব্যাপার হচ্ছে যে দুটোই ভালো এই সেক্টরের মধ্যে। এক্সাইড তো যথেষ্ট ফান্ডামেন্টালি স্ট্রং রয়েছে, ঋণের পরিমাণ একদম কম, ডিভিডেন্ড অসম্ভব ভালো দেয়, এখন গ্রোথটাও ভালো দিচ্ছে। আগে কিন্তু একটা সময় গ্রোথ ছিল না, ডিভিডেন্ডটা কন্টিনিউ দিয়ে গেছে। জিও ফাইন্যান্সিয়াল সার্ভিস, এনবিএফসি কোম্পানিটার ব্যাকে রয়েছে যেরকম রিলায়েন্স কোম্পানি, এবং ন্যাচারালি কোম্পানি ফিউচারে গিয়ে ভালো করতে পারে। কিন্তু এই মুহূর্তে আমি যেটা মনে করি, আমার নিজস্ব ব্যক্তিগত, আমি জিও ফাইন্যান্সকে খুব বেশি পজিটিভিটি দেখছি না। অনেকে এটা নাকি 1000 চলে যাবে, আমি এই সমস্ত কোনো কিছু বুঝতে পারছি না। তো যে বুঝতে পারছে সেই মনে করে সে রাখবে। আমার ক্ষেত্রে আমার নিজস্ব মতামত যদি ব্যক্তিগত হতো, মাত্র 13টা কোয়ান্টিটি আমি এখান থেকে এক্সিট করে যেতাম, কারণ আমি খুব একটা বেশি পজিটিভ নই সম্পর্কে। নেক্সট হচ্ছে এলটি ফুডস। আমি তোর ক্ষেত্রে এটা কখনো বলছি না, তুই এটা রেখে দিয়েছিস ঠিক আছে, কিন্তু আমি তো যে থাকলে এক্সিট করতাম। নেক্সট আমি চলে আসছি, এটা হচ্ছে এলটি ফুডস। এলটি ফুডসকে নিয়ে বহুবার আমি ভিডিও বানিয়েছি। এপিএমসি সেক্টরের মধ্যে একটি স্মল ক্যাপ, কিন্তু অসম্ভব ভালো ফান্ডামেন্টাল, মানে ফান্ডামেন্টাল দিকে দেখতে গেলে এ গ্রেড ফান্ডামেন্টালে সব দিকে ভালো। এখন কিছু পলিসির জন্য রিটার্নটা হয়তো কিছুটা কম হচ্ছে, কিন্তু বাসমতি ফুডস, রাইস এবং রিলেটেড সমস্ত কিছু প্রোডাক্ট কিন্তু কোম্পানিটা করে। শুধু তাই না, এক্সপোর্ট প্রচুর দেশে এক্সপোর্ট করে এরা, মানে দারুণ কাজ করছে। ভবিষ্যতে রিটার্নটা এখন গোটা এপিএমসি যেখানে ডাউন, সেখানে তুমি এর কাছ থেকে খুব বেশি আশা করতে পারো না।
এরপরে যে স্টকটার ক্ষেত্রে যাব সেটা ইন্টারেস্টিং স্টক এমএমটিসি। এমএমটিসিকে নিয়ে কিছু বক্তব্য রয়েছে। সেটা হচ্ছে এই কাজ কি, এমএমটিসির কাজকর্ম কী সেটা একটুখানি জানতে হবে। সেটা হচ্ছে এরা বেসিক্যালি যে করে সেটা হচ্ছে এক্সপোর্ট এবং ইম্পোর্টের কাজ করে, সেটা কিন্তু বিভিন্ন মিনারেলস এই কাজগুলো করে। এবারে তুমি যদি দেখো এর সিচুয়েশন, একটুখানি যাওয়া যাক। আমরা সবসময় জিনিসটা দেখে নিই, সেটা হচ্ছে খুব সহজ জিনিস, সেটা হচ্ছে 70 টাকা 70 পয়সা। আর আমাদের কিছু খুব বেশি দেখি না, কারণ কারেন্ট মার্কেট প্রাইস কম থাকা মানেই যদি আমার কাছে যা টাকা থাকলো 1000খানা কোয়ান্টিটি আমার কেনা হয়ে যাবে। অথচ আমি যদি বড় একটা শেয়ার কিনতে যাই, একটা স্টক যেটার দাম 7000 টাকা, মাত্র 10টা আমি কিনতে পারবো। তো এই জিনিসটা থেকে দেখে আমরা বুঝতে পারি যে এই মুহূর্তে 1000 কোয়ান্টিটিটা কিনে রাখা মানে বিরাট লাভ। কিন্তু ঘটনা হচ্ছে, এবং রিটার্নটা দেখছি 1 বছর 142%, কিন্তু যদি কেউ 5 বছর দেখতো কী পাওয়া যেত, আর যদি ম্যাক্সিমাম চার্টটা একবার কেউ খুলে দেখতো তাহলেই বুঝতে পারতো যে স্টকটা কোথা থেকে কোথায় গেছে। একবারও কি তোমাদের চিন্তা হয় না যে এই ধরনের স্টকগুলো যেগুলো ম্যাক্সিমাম চার্ট আমি খুলে দেখছি, একটা কোম্পানি রয়ে গেছে যেখানে 1000 টাকা ছিল, সেটা নেমে এসে 70 টাকা, তারপরে 20 টাকা, 10 টাকা, 44 টাকা। সেই 4 টাকার গল্পের মতো মনে হয়। 4 টাকার শেয়ার এখন রয়ে এসছে 1 টাকা, আগামী দিনে যাবে 400 টাকা। তো এই গল্পটা তো সব সময় খাটে না, আর এই গল্প দিয়ে তো সবসময় কাজও হয় না। ঘটনা যেটা সেটা হচ্ছে যে আমি যে এই স্টকটা, রিয়েলিটি হচ্ছে একটা স্টকের চার্ট। একটা চার্টে স্টকটা 2010, 11, 12 এই সময়তে যে জায়গায় ছিল, পতন ঘটতে ঘটতে আজকে এখানে এসে দাঁড়িয়েছে। তা আমি দেখছি যে গত 1 বছর রিটার্ন দিয়েছে 142, তার মানে কোম্পানিটা খুব ভালো করবে। কিন্তু ঘটনাটা, সে ভালোটা কতটা ভালো সেটা একটু দেখতে হবে। একটা কোম্পানি যার 70 টাকা 80 পয়সা, তার হচ্ছে কারেন্ট মার্কেট প্রাইস দাঁড়িয়ে আছে এখন, ভালো কথা। এর ইন্ট্রিনসিক ভ্যালুটা কী দাঁড়িয়ে আছে সেটা একটু দেখে নিতে হবে। মানে এক্স্যাক্ট ভ্যালু কত, 9 টাকা। তার মানে আমি 9 টাকার একটা জিনিসকে কিনছি আমি 70 টাকার বেশি। কেন কিনছি? তার মধ্যে কোনো পজিটিভ ব্যাপার আছে তাই জন্য কিনছি। কিন্তু পজিটিভ ব্যাপারটা কি, আমার যে কোম্পানিটা সেলস হচ্ছে 5 বছরে 26% নেগেটিভ। আমি কি আশা করছি প্রথম থেকে আজ পর্যন্ত সেলস ভালো হবে? দেখি 85-86% ডাউন হয়ে গেছে সেলস। আমার কোনো বিক্রি নেই, আমি একটা ব্যবসা খুলে বসে আছি, আমার 1 টাকাও বিক্রি হচ্ছে না। অথচ আমি আশা করছি যে এটা আমাকে ভবিষ্যতে বিরাট কিছু করে দেবে। এই চিন্তা ভাবনাটা কি ঠিক বলে মনে হয়? আমাদের অপারেটিং প্রফিটটা যদি কেউ একবার দেখতে, তাহলে 7 টাকা 70 টাকা আর 7000 টাকার গল্পটা কি আরেকবার ভাবতে না? জিনিসগুলোকে নিয়ে কোথায় দাঁড়িয়ে আছে এগুলো সব, এক একটা কোথায় কী সিচুয়েশন হচ্ছে, নেট প্রফিটের অবস্থা দেখেছো? কেউ একবারও যদি দেখতে এইগুলো, তাহলে কারোর বলা গল্প তো বিশ্বাস করতে না। আমাদের প্রফিট, নেট প্রফিট নেগেটিভ হয়েছে, একবার পজিটিভ হয়ে গেছে, ভালো কথা। আমি কি দেখব? একটা ছেলে প্রথমবার থেকে ফেল হয়ে এসছে, প্রতি ক্লাসে ফেল হতে হতে এসছে। কোনো একবার যদি খুব ভালো রেজাল্ট করে ফার্স্ট হয়ে যায়, আমি তার সন্দেহ করবো না, খাতাটা বারবার চেক করবো না যে ব্যাপারটা কোনো গোলমেল ঠেকছে। ঘটনাটা ঠিক তাই ছিল, কিন্তু সেই জিনিসগুলো কেউ দেখেনি, বা দেখেনি, বা দেখার দরকার মনে করেনি। একবার দেখে নাও, একটা কোম্পানির ক্ষেত্রে 859 কোটি নেগেটিভ, 126 কোটি আদার ইনকাম নেগেটিভ, 2000 কোটি প্লাস হলো কী করে? এই জিনিসগুলো তো দেখার ব্যাপার রয়েছে। আদার ইনকাম 2000 কোটির প্লাস হয়ে গেল, এক্সেপশনাল আইটেম বলে 14-17 কোটি টাকার কি একটা জিনিস অ্যাড হলো পজিটিভ। মানে আলটিমেটলি এই সব জিনিসগুলো দেখেই তোমাদের মনে একটা খটকা লাগার কথা ছিল, কিন্তু তোমাদের সেসব কিছুই লাগেনি, নিয়ে কিনে রেখে দিয়েছো, ভেবেছো বোধহয় অসাধারণ কিছু করবে। কিন্তু ব্যাপারটা সেটা নয়। ব্যাপারটাকে একটু ভাবতে হয়, জিনিসগুলো ভাবার শেখার, বারবার করে যেগুলো বলি। আমার সেলস কোনো দিনই প্লাস হয়নি, সবসময় নেগেটিভ। মানছি এটা গভর্নমেন্ট স্টক, গভর্নমেন্ট কিছু নেই, কিন্তু গভর্নমেন্ট হলো মানে আমি অন্ধ চোখ বুজে থাকবো না। আমি সেখানে আমার প্রফিট কী করে হচ্ছে, সেলস নেই প্রফিট হচ্ছে কী করে, এটা তো প্রশ্নচিহ্ন থাকে। আবার স্টক প্রাইসও বাড়তে শুরু করে দিয়েছে কীভাবে, অথচ রিটার্ন অন ইকুইটি বলে কোনো বস্তু নেই, এত বছরের পুরনো একটা কোম্পানি। এইগুলো খুবই প্রশ্নদায়ক জায়গা, এবং এই প্রশ্নগুলো কেন দেখে না, কারণ হচ্ছে একটাই, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মানে প্রোমোটারের মধ্যে 89% আছে, এবং প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া 89% ধরে রেখেছে। মানে টাকাটা চোট যাবে না, ঠিক, আমি অস্বীকার করছি না টাকাটা চোট যাবে না। কিন্তু ঘটনা হচ্ছে, যদি একটা স্টক 1100 টাকা দাম ছিল, যদি 70 টাকা চলে আসে, বা কোন দিন 7 টাকা চলে যায়, তাহলে কি আমরা সেটা নিয়ে চিন্তা ভাবনা করবো না? ভাববো না টাকাটা আমার লস হলো? এইটা কিন্তু আরেকবার করে তোমাদের ভাবা উচিত বলে আমার মনে করি। পরেরটার দিকে আসছি, রেলওয়ে বিকাশ নিগম লিমিটেড।
13টা মাত্র কোয়ান্টিটি কিনে রেখেছিস, ঠিক আছে, খারাপ নয়। স্যাকসফট 11টা শেয়ার কিনে রেখেছিস, ভালো স্টক। আইটি সেক্টর যাকে বলছিলাম ফাইন্যান্স, আইটি দেখে, বিজনেস ইন্টেলিজেন্স টুলসের ওপর কাজ করছে। কোম্পানির কিন্তু ফ্ল্যাট মুভমেন্ট রয়েছে এবং খুব বেশি চেঞ্জ নেই। কারণ খুবই আমরা সাধারণ জানি, তার কারণ হচ্ছে টোটাল এসব কোম্পানিগুলো কিন্তু ফরেনের উপর ডিপেন্ডেন্ট, এই ফরেন ইনভেস্টমেন্টের উপর ডিপেন্ডেন্ট, ওদের ওখানকার সিচুয়েশন কি তার উপর ডিপেন্ডেন্ট, আমাদের ইকোনমির সঙ্গে কোনো সম্পর্ক নেই। এবারে ওদের ওখানে যে চলছে তার মধ্যে এক নম্বর হচ্ছে এফওএমসি একটা মিটিংয়ের গল্প রয়েছে, রেট কাট হবে কি হবে না তার ব্যাপার রয়েছে। ওদিক থেকে ইউএসএ দেখা গেছে যেটা, সেটা হচ্ছে যে কনজামশন রেট অনেক বেশি হয়ে গেছে, মানুষ বেশি পরিমাণে খাওয়া দাওয়া করছে। এবারে বেশি পরিমাণে যখনই খাওয়া দাওয়া করছে তখন তার কনজামশনটা বাড়ছে মানে তার সঙ্গে সঙ্গে তার প্রোডাকশন বাড়ছে, ফলে আলটিমেট মানে একটা প্রোডাক্ট যার দাম হচ্ছে 100 টাকা, সেই ক্রয় ক্ষমতা মানুষের যদি বেড়ে যায় 100 টাকার জন্য সে দিতে রাজি আছে 200 টাকা, তাহলে কি ভ্যালুয়েশন, তাহলে কি ইনফ্লেশনটা বাড়বে না? ইনফ্লেশন ডবল হয়ে যাবে না? ফলে কিছু লোকের হাতে যাদের টাকা রয়েছে তারা কী করবে, 200 টাকা দিয়ে জিনিসটা কিনবে 100 টাকার জিনিসটা, একদম কনফার্ম। আর যাদের হাতে টাকা নেই তারা কী করবে, তারা কিনতেই পাবে না জিনিসটা, কারণ 100 টাকা তারা নিয়ে এসেছিলো বাজারে কিনবে বলে, 200 টাকা দাম দেখে তারা ফিরে চলে এসছে। আলটিমেটলি এরা তো কিছু পেলো না, এরা বেশি সব নিয়ে গেল, কিন্তু আলটিমেটলি টোটালটা দেশের পক্ষে ক্ষতিকারক হলো এবং দেশের ব্যাপারটা থেকে কোনো কাজে লাগলো না। তো এই হলো ইনফ্লেশন। এই ইনফ্লেশনটা কমানোর জন্য সরকার থেকে কী করা হয় সেটা হচ্ছে রেট কাট করার কথা চিন্তাভাবনা করে, এবং এই রেট কাট কথার অর্থ কিন্তু খুব ইন্টারেস্টিং আছে। যখনই আমরা কী করি, যখনই রেট কাট হয় সঙ্গে সঙ্গে হচ্ছে কি সব কিছুর দাম সঙ্গে সঙ্গে কন্ট্রোলের মধ্যে চলে আসে। আমি এখানে সময় কম বলে ডিটেলসটা ইকোনমি ব্যাপারটা বোঝাতে পারছি না, এখানে সময়টা নেই বলে, নাহলে আলটিমেট শুধু জেনে রাখতে পারো যে রেট কাটের মাধ্যমে কিছুটা হলে এটা এমন একটা টুলস যার মাধ্যমে যদি ইন্টারেস্ট রেট বাড়িয়ে দেওয়া যায়, লোনের ইন্টারেস্ট বাড়িয়ে দেওয়া যায়, আলটিমেটলি বাজারে মার্কেটে যে টাকাগুলো আছে সেগুলো শুষে নেয়, নিয়ে আলটিমেটলি কিন্তু তোমাদের মানে ইনফ্লেশনটাকে কমিয়ে দেয় কিছুটা হলেও। এবং এইটাই কনস্ট্যান্টলি প্রায় 1.5 বছর ধরে কিন্তু সারা সব করে চলেছে। রিজার্ভ ব্যাঙ্কও চিন্তাভাবনা করছিল, কিন্তু এদেশে হাল অত খারাপ নয় বলে ওরা অতটা চিন্তাভাবনা করছে না, মানে স্থগিত রেখেছে ব্যাপারটাকে। চলে আসছি জেএসডব্লিউ ইনফ্রাস্ট্রাকচার। চলো জেএসডব্লিউ ইনফ্রাস্ট্রাকচারকে নিয়ে একটু জানা দরকার। এর কাজ কিন্তু লজিস্টিকের কাজকর্ম বেশি করে, কার্গো হ্যান্ডলিংয়ের ওপর কাজ করে এবং স্টোরেজ সলিউশনে কাজ করে, লজিস্টিক ব্যাপারে কাজ করে। 50,232 হচ্ছে এর কারেন্ট মার্কেট ক্যাপিটালাইজেশন এবং 239 হচ্ছে এর মার্কেট এই মুহূর্তে কারেন্ট মার্কেট প্রাইস, এবং ইন্ট্রিনসিক ভ্যালু যদি দেখো দেখবে অনেক কম। কোম্পানিটা বেশি দিন আসেনি, মোস্ট প্রবাবলি যেটা দেখছি 2023 এসছে অক্টোবর মাস থেকে। নাম হচ্ছে জেএসডব্লিউ ইনফ্রাস্ট্রাকচার। স্টকটা বিগত 6 মাসের রিটার্ন আমাদের মোটামুটি খারাপ দেয়নি, কিন্তু যদি দেখে নিই প্রায় 36% রিটার্ন দিয়েছে, 1 বছর রিটার্ন দিয়েছে 52% মতো। তো ঘটনা হচ্ছে কি খুব রিস্কি স্টক এবং বেশি দিন না হওয়ার কারণে ফান্ডামেন্টালটাও খুব বেশি বোঝা যাচ্ছে না। তো এই মুহূর্তে যেটুকু বোঝা যাচ্ছে সেটা দেখছি। স্টকটা জেএসডব্লিউ ইনফ্রা যেটা বলা সেটা হচ্ছে ওভার ভ্যালুর জায়গা রয়েছে, নতুন এন্ট্রি একেবারে কেউ করবে না। স্টকটার পিএস 67.8 আর ইন্ডাস্ট্রিজ P32, মানে ওভার ভ্যালুর। শুধু তাই নয়, পিইজিটা দেখো 2.94, এটা নর্মালি 1-এর থেকে সবসময় যেন কম হয়, এটাকে লক্ষ্য রাখতে হয়। তোমার পিইজি যেন 1-এর থেকে কম হয়, সেখানে কিন্তু এর পি আমরা দেখতে পাচ্ছি 2.94, মানে বলা যেতে পারে প্রায় 3 গুণের মতো বেশি দেখাচ্ছে। ও ভ্যালুড রিটার্ন অ্যাসেট মাত্র 8% দিয়েছে এবং ইন্ট্রিনসিক ভ্যালু তুলনামূলকভাবে কম রয়েছে। এবার তুমি দেখো ব্যালেন্স শিটে ঋণের পরিমাণটা সবসময় দেখবে, ঋণ কিন্তু মোটামুটি ভালো জায়গায় ভালো পরিমাণ ঋণ রয়ে গেছে। টোটাল লাইবিলিটি দেখো প্রায় আস্তে আস্তে বাড়িয়ে চলেছে লাইবিলিটিটা। এইগুলোকে নতুন কোম্পানির ক্ষেত্রে এইগুলো কিন্তু একটা চিন্তার জিনিস করে। 5,100 থেকে 5,700, থেকে 6,700, 8,000, 9,000, 9,300 লাইবিলিটি কিন্তু কনস্ট্যান্টলি বেড়ে গেছে। এটা কিন্তু দেখবো যে এবার আমাদের অপারেটিং প্রফিট মার্জিন 50% মতো রয়েছে, নেট প্রফিট ঠিকঠাক আছে। যদি আমি দেখে নিই প্রফিট গ্রোথ ভালো রয়েছে, এর ক্ষেত্রে এই ভয়টা নেই। সেলস কিন্তু ভালোই মোটামুটি চলছে, সুতরাং সেলস থাকলে প্রফিট ঠিক থাকবে। এবার স্টক প্রাইস কেন নেই তা না থাকার কারণ নতুন কোম্পানি, সুতরাং এই ব্যাপারে ডিটেলসটা পাওয়া যাবে না, কিছু বছর গেলে তখন ধরতে পারবো আমরা। সুতরাং বাকি সব মোটামুটি দেখতে গেলে কিন্তু কোম্পানিটা আগের কোম্পানির মতো অত খারাপ হাল নয় কোম্পানিটা। শেষে ক্যাশ ফ্লো আমরা দেখে নিলাম, ক্যাশ ফ্লো কিন্তু পজিটিভ রয়েছে, এটাও একটা পজিটিভ দেখার ব্যাপার দেখাচ্ছে।
আর আমরা যদি দেখে নিই ইনভেন্টরের প্রোমোটারের সংখ্যা, প্রোমোটার কিন্তু 80% হোল্ড করে রেখেছে। এটা একটা পজিটিভ ব্যাপার রয়েছে। 80% 85% মতো হোল্ড করছে। এদিক থেকে এফআইআই সামান্য, ডিআইআই সামান্য, সবই রয়েছে। মানে এইগুলো থাকা মানে কিন্তু ভালো। নতুন কোম্পানি কিন্তু এফআইআই ডিআই সবই আছে, মানে যথেষ্ট। বরঞ্চ রিটেলারের সংখ্যা কম রয়েছে, এটা একদিকে পজিটিভ ব্যাপার। এটা খারাপ আমি এখন বলছি না, কোম্পানিটা কিন্তু চালানো যেতে পারে। নেক্সট এই স্টকটাকে নিয়ে আমাদের নেক্সট স্টকটায় চলে আসছি, সেটাও খুব ইন্টারেস্টিং এবং এই স্টকটাকে নিয়ে কিন্তু খুব জলঘোলা চলছে বা খুব একটা বহুদিন ধরে এটাকে বলা যেতে পারে যে খুব বিরাট মাত্রায় অ্যাডভার্টাইজমেন্ট চলেছে এবং অনেককে দেখেছি সালাসার টেকনোলজি বিশাল কিছু করতে চলেছে, বড় বড় স্বপ্ন দেখানো হয়েছে, অনেক কিছু ব্যাপার দেখানো হয়েছে এবং আগামী দিনে সালাসার রেলওয়ে সেক্টরের মধ্যে একটা বিরাট বড় বিপ্লব আনতে চলেছে, অনেক বড় কাজ করবে, বিরাট ব্যাপার স্যাপার এটসেট্রা। তো ঘটনা হয়েছে ফান্ডামেন্টালগুলো কি পয়েন্টটা চলে এলাম। সালাসার টেকনোলজি দেখো 5 বছরের মধ্যে 883% দিয়েছে, 1 বছরে 135% দিয়েছে। মানে দেখে মনে হচ্ছিল কোম্পানিটা সত্যি ঘটনা। একটা সময় মানুষ রীতিমতো ছটপট করছিল কোম্পানিতে ইনভেস্ট করার জন্য এবং তার সবচেয়ে বড় কারণটা ছিল, সেটা হচ্ছে খুবই সহজ জিনিস, সেটা হচ্ছে 20 টাকা করে দাম। এটা হচ্ছে সবচেয়ে বড় জিনিস, আর কিছু না, আর কোনো বিজনেস টিজনেস না, কোনো ফান্ডামেন্টাল না, শুধু একটাই জিনিস ভাবনা চিন্তা, সেটা হচ্ছে 20 টাকা স্টক, এত গুণ চলে গেছে, বহুগুণ। অথচ একটা সময় যদি ভালো করে লক্ষ্য করতে দেখতে যে স্টকটা 17 সালে আমরা দেখেছি, 16-17 সালে, সে সময়ের মধ্যে সে স্টকটা কতটুকু রান করছিল, কীভাবে ছিল। আমি 19 সাল বাদ দিচ্ছি, 17 সাল থেকে 18 সাল ধরে নিচ্ছি, কোথায় ছিল তার সে সময়? নয় করোনার টাইম তো নয়, 15-16% ডাউন ছিল, 20% পজিটিভ ছিল। এটা তো ফ্ল্যাট মুভমেন্ট চলছে, বিগত 1-1.5 বছর ধরে চলেছে, কোনো ব্যাপার ছিল না। এবার তাকিয়ে দেখো এর মধ্যে থেকে অনেকটা ডাউন হলো, আবার শুরু হয়ে গেল কত গুণ, 19 থেকে 20-21 সালে 300-350% জাম্প করিয়ে দিল। তারপরে আবার ফ্ল্যাট মুভমেন্ট চললো, কিছুদিন 1% চললো 21 সাল থেকে 22 সাল পর্যন্ত। মানে এটা অদ্ভুতভাবে স্টকটার মুভমেন্টগুলো লক্ষ্য রাখলে বুঝতে পারবে যে আলটিমেটলি আমরা যদি চলে আসি একটু ফান্ডামেন্টালের দিকে, তাহলে আরও ভালোভাবে বোঝা যাবে। টেলিকম, এনার্জি, রেলওয়ে সেক্টর সব জায়গায় কোম্পানিটা রয়েছে। কোম্পানির ভ্যালু হচ্ছে 20 টাকা 9 পয়সা, 20 টাকা 90 পয়সা। অথচ যদি ইন্ট্রিনসিক ভ্যালু যদি দেখে নিই তাহলে দেখতে পারবে মোটামুটি 7 টাকা দাম, মানে 7 টাকা হচ্ছে অরিজিনাল ভ্যালু। তার বদলে দেখাচ্ছে পিইজি, যেটা 1 বা তার কম থাকার কথা, সেটা রয়েছে 9। এটা কিন্তু একটা জিনিস বোঝার আছে, 9.71, আনবিলিভেবল। সেলস গ্রোথ বা অন্যান্যগুলো সবই কিন্তু এমন কিছু বিশাল নয়, এত বিরাট কাণ্ড করার মতো নয়। রিটার্ন ক্যাপিটাল 14 আর রিটার্ন ইকুইটি রয়েছে 11। স্টক পি 64 হয়ে গেছে। এবং যদি তুমি দেখে নাও এই সিচুয়েশনে এদের যে প্রফিট গ্রোথ, সেলস গ্রোথের পরিমাণ, সেলস যদি দেখো মোটামুটি অন অ্যান অ্যাভারেজ সেলস 17, 18, 24 সেলস গ্রোথ, প্রফিট গ্রোথ মোটামুটি অ্যাভারেজ ঠিকঠাক আছে, কিন্তু স্টকের প্রাইস তার তুলনায় কতখানি বেড়েছে তোমরা নিজেরা দেখলে বুঝতে পারবে। তো এই ধরনের জিনিসগুলো কিছু ব্যাপার থাকে। তো এতটা ইমপ্রুভমেন্ট হওয়া বা এত কিছু পজিটিভ ব্যাপার এখনও সেরকম দেখা যাচ্ছে না। আরও একটা জিনিস দেখবে, সবসময় আমাদের যা সেলস হচ্ছে, এক্সপেন্সগুলো তার প্রায় সমান হয়ে যাচ্ছে, অলমোস্ট সেম হয়ে যাচ্ছে। এই জিনিসগুলো একটু কনফিউজিং ব্যাপার চলে আসে। এনিহাও এই সিচুয়েশনে আমি খুব একটা বেশি পজিটিভ কিছু নই, দেখাচ্ছি না। যেটা রেখে দিয়েছো, আমি সেল করতেও তোকে বলছি না, কিন্তু আমি এর থেকে কোনো পজিটিভ ব্যাপারও বুঝতে পারছি না। এখানে স্টকের প্রাইসেরও দাম কোনো প্রজ নেই, শুধু কনসে ভরা, 7 গুণ বেশি 8 গুণ বেশি দাম হয়ে গেছে। রিটার্ন অন ইকুইটি 12% মাত্র রয়েছে, এত লো। প্রোমোটার কিন্তু আস্তে আস্তে হোল্ড ডিক্রিজ করার চেষ্টা করে চলেছে, সেটাও কিন্তু একটা ব্যাপার রয়েছে এখানে। 74% যে প্রোমোটাররা ছিল এখন সেটা কমিয়ে 63% চলে এসছে। আর যারা ছিল শেষ পর্যন্ত এফআইআইরা কিন্তু অনেকটা কমিয়েছে, 9 থেকে কমিয়ে 8 নিয়ে এসছে। ডিআইআইরা পুরোপুরি 0 হয়ে গেছে, এক্সিট করে গেছে। আর যেটা বাড়িয়ে গেছে সেটা হচ্ছে একজনই, তারা হচ্ছে রিটেলাররা। রিটেলারের সংখ্যা কিন্তু আস্তে আস্তে বেড়ে গেছে। যাই হোক, খুব একটা ভালো কিছু দেখলাম না। নেক্সট চলে আসছি আয়ারকন ইন্টারন্যাশনাল, এটাও ভালো কোম্পানি, ইনফ্রাস্ট্রাকচার রেলওয়ে সেক্টরের যথেষ্ট ভালো কোম্পানি, এটা হোল্ড করা যেতে পারে। নেক্সট যেটা রেখেছি সেটা হচ্ছে মুক্কা প্রোটিন, একেবারে রিস্কি স্টক এবং ফিশ অয়েল, ফিশ মিট এর উপর কাজ করে। একদমই স্মল ক্যাপ কোম্পানি, এখনও এগুলো স্মল শুধু বলে নয়, রিসেন্ট আসা কোম্পানি, একদমই কিছু বলা যাচ্ছে না কোম্পানিটা কী হবে না হবে, এবং কোম্পানি ফান্ডামেন্টালি অনেক কিছু জিনিস বোঝা যাচ্ছে না। সঙ্গে এই ধরনের কোম্পানি 56খানা শেয়ার কিনে রেখেছি, সেখানে এই জিনিসটাই তো একটা মানে জুয়া খেলার মতো হয়ে গেল, যেখানে আমি খুব বেশি কিছু বুঝতে পারছি না, তুই সেখানে 56খানা শেয়ার কিনে রেখেছিস কোন কনফিডেন্সে যে আগামী দিনে এটা বিরাট কিছু করতে পারে।
তো এগুলো জানি না, তবে আমার মতে এইগুলো ধরনের স্টক থেকে আউট হয়ে যাওয়াটাই বেটার। কবে কী করবে, যখন করবে প্রমাণ দেখাতে পারবে তখন না হয় বেশি দাম দিয়ে কিনবি, তাও সেটা বেটার, কিন্তু আগে প্রমাণ করে দেখানো যাক। 1000 স্টক যেগুলো এনলিস্টেড হয় আইপিও দিয়ে, তার মধ্যে মেরে কেটে 10 থেকে 12টা সাকসেসফুল হয়, বাকিগুলো ফ্ল্যাট মুভমেন্ট করে, আর বেশ কিছু তো আছে একদম নেগেটিভ হয়ে গেছে। চলে আস ফিনোট্যাক্স কেমিক্যাল লিমিটেড, FCL কেমিক্যাল সেক্টরে ভালো, ভবিষ্যতে ভালো করতে পারে। নেক্সট আসছি পরের স্টকটার দিকে, ডেভ আইটি। ডেভ আইটিকে নিয়ে অনেক কিছু বলার ছিল, কিন্তু সময় কম। বলা যায় 60 হচ্ছে ইন্ট্রেন্সিক ভ্যালু, মানে প্রায় ডবলেরও বেশি হয়ে গেছে। পি রয়েছে 31 আর ইন্টারেস্ট পি রয়েছে 37.4। প্রোমোটারের সংখ্যা 70%-এর বেশি রয়েছে। রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড রয়েছে 15, আর রিটার্ন অন ইকুইটি রয়েছে 12.5। কোম্পানি খুব রিস্কি কোম্পানি, কিন্তু এর বেশি কিছু বলা যাচ্ছে না এখন। ওভার ভ্যালুড, কেউ যেন অ্যাড না করে এই স্টকটাকে, যারা কিনেছে, কিন্তু অন্যদের সব বাকিদের বলে রাখছি যে এই ধরনের স্টকে কিন্তু এখন এন্ট্রি না করাটাই ভালো। যখন পড়া শুরু হবে এইসব স্টকগুলো, তখন বোঝা যাবে স্টকগুলো কোথায়, অরিজিনাল এর ফ্রেমটা কোথায়। এসজেভিএনকে অনেক কিছু বলার ছিল, খুব সহজ করে যদি বলতে হয়, একেবারে ইলেকট্রিক জেনারেশনের কাজ করে, হাইড্রো পাওয়ার প্রজেক্ট কাজ করে। কোম্পানিটাকে নিয়ে অনেকে প্রশ্ন করছিল, কিন্তু খুব শর্টে বলি 48,808 হচ্ছে মার্কেট ক্যাপিটালাইজেশন, 124 কারেন্ট মার্কেট প্রাইস, আর 32 টাকা 40 পয়সা মাত্র হচ্ছে অরিজিনাল ইন্ট্রেন্সিক ভ্যালু। পি হচ্ছে 54.6, আর যদি দেখি রিটার্ন ক্যাপিটাল এমপ্লয়েড 9 এবং রিটার্ন অন ইকুইটি রয়েছে 10 পয়েন্ট সামথিং। তো এরকম সিচুয়েশন। কোম্পানিটা কিন্তু রিসেন্ট, এই কোম্পানিটা এসজেভিএনকে নিয়ে অনেকে অনেক প্রশ্ন করছে, অনেকে ইনভেস্ট করতে চাইছে। কেন? পাওয়ার সেক্টর, পাওয়ার ইম্পর্টেন্স। অথচ একটা সময় ছিল যখন এই সেক্টরটাকে নিয়ে মানুষ চিন্তা ভাবনাই করতো না। আমি যদি দেখে নিই প্রথম দিকের ঘটনাও, এই এমন কোনো রিটার্ন দেয়নি, বরঞ্চ নেগেটিভ ছিল। পরবর্তীকালে যতই ইমপ্রুভমেন্ট হোক, 13 সাল থেকে 17 সাল, 4 বছর ধরে মাত্র 64%। আমরা কবে থেকে হোল্ড করে রেখে লাস্টে যারা আমাদের সাধারণ ইনভেস্টার, তারা অনেকেই এক্সিট করে গেছি। এবং দেখো একটা সময় আবার ডাউন হয়ে গেলো। 18-19 সালে আমি বাদ দিলাম, সেই সময় না হয় কোভিডের প্রভাব ছিল, কিন্তু এই সময়গুলো দেখো যখন ইনভেস্টেড হয়েছে মানুষ বছরের পর বছর, 13 সাল থেকে 18 সাল মাত্র 77, ডবলও করতে পারেনি, 100% রিটার্নও দেয়নি। 12 সাল থেকে 18 সালে কোনো রিটার্ন নেই। যেই মুহূর্ত থেকে সরকার তরফ থেকে বলা হলো পাওয়ার সেক্টরে ইমপ্রুভমেন্ট হবে, গ্রিন ব্যাপার চলে আসবে, হাইড্রো পাওয়ার প্রজেক্টে ইমপ্রুভমেন্ট করানো হবে, তখন থেকেই কিন্তু দৌড়তে শুরু করলো কোম্পানিটা। এবং তারপরেও এই সময়ের মধ্যে 300, 400, 500% রিটার্ন দিয়ে দিল সময়ের মধ্যে। এই হলো কোম্পানিগুলোর পরিস্থিতি, ওভার ভ্যালুড জায়গায় চলে গেল। আর সিচুয়েশন দাঁড়ালো এরকম, যদি সিচুয়েশন গভর্নমেন্টের কথা অনুযায়ী ভবিষ্যতে না হয়, আবার সেগুলো ফিরে আসবে এই 12, 14, 30, 25, 35 টাকায়। তো এইটা হলো ঘটনা। এনিহাও আমি বলছি না খারাপ। এবার আমি চলে আসবো তোর চটপট 40,000 টাকাটা তুই কী কাজে লাগাবি, সেটা একটা বড় গুরুত্বপূর্ণ জিনিস। তোর কাছে 40,000 টাকা আছে, আমি যে তোর এখন পর্যন্ত যে জিনিসটা পেলাম সেটা হচ্ছে একটা খিচুড়ি পোর্টফোলিওর মধ্যে সব কিছুই ভালো, মাত্রা কিছু পেলাম না। যেটা দরকার ছিল খুব সুন্দরভাবে, সেটা হচ্ছে এফএমসি সেক্টরের একটা ব্যাপার ছিল, একটা এফএমসিজির ব্যাপার ছিল, একটা ছিল অটো সেক্টরের ব্যাপার ছিল, একটা ব্যাপার ছিল তোর যেটা আমি বক্তব্য আইটি সেক্টরের ব্যাপার ছিল, একটা ব্যাপার ছিল তোর সেটা হচ্ছে ব্যাংকের ব্যাপার ছিল, একটা সেক্টর ব্যাপার ছিল সেটা হচ্ছে কেমিক্যাল সেক্টর ব্যাপার ছিল, একটা ব্যাপার ছিল সেটা হচ্ছে তোর হচ্ছে ডিফেন্স সেক্টর ব্যাপার ছিল। এখানে এফএমসিজির মধ্যে থেকে তুই হিন্দুস্তান ফুডস রেখেছিস, আমি তোকে বলবো সেটা আইটিসি কিংবা ভিবিএল নেওয়ার জন্য 40,000 টাকার মধ্যে এইগুলোতে লাগাবি, 10,000 টাকা মোটামুটি এফএম সেক্টরে লাগাবি। অটো সেক্টরের মধ্যে তুই রেখেছিস টাটা মোটরসকে, ওটা কী করবে সেটা পরের ঘটনা। তুই এর মধ্যে মোটামুটি 1,500 টাকা গ্যাব্রিয়েলে লাগিয়ে রাখ, গ্যাব্রিয়েল ইন্ডিয়ায় লাগিয়ে রাখ। আমি শুধু তোকেই সেটা বলছি, অন্যরা কিন্তু এটা কপি করতে যেও না। নেক্সট আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে অটো সেক্টর হয়ে গেল। এবার আসছি আইটি সেক্টর। আইটি সেক্টরের মধ্যে তোর এখানে কিন্তু তেমনভাবে কোনো কিছু নেই, মানে আমি যেটা বলতে চাই এফএম সেক্টর ফার্স্টে বলে নিয়েছি, অটো সেক্টর বলে নিলাম। এরপরে আমি আসছি আইটি সেক্টর। আইটি সেক্টরের মধ্যে তুই যেটা নিবি ইনফোসিসকে রাখবি, এই 10,000 টাকার মতো মোটামুটি তোর ইনভেস্ট করবি এখানে। আইটি সেক্টরে ইনফোসিসকে রাখবি, প্লাস তার সঙ্গে যেটা রাখবি কেপিআই টেকনোলজিকে রাখবি। আমি তোকে ইনভেস্ট করতে বলছি একটু পরে, আরও অন্তত দিন 20-25 পরে করবি, কি নোট ডাউন করে এখন রেখে দে, দিন 20-25 পরেই কিন্তু ইনভেস্টটা করবি। তো দেখবি অনেকটাই মোটামুটি একটা ভালো এতেই পেয়ে যাবি। কেপিআইটি স্লাইট ওভার ভ্যালুড আছে, একটু দামটা পড়তে দে তারপরে নিবি। চলে আসা যাক নেক্সট জায়গা, সেটা হচ্ছে ব্যাঙ্কিং সেক্টর। ব্যাঙ্কিং সেক্টরের মধ্যে তুই মোটামুটি নর্মাল ব্যাঙ্ক, সেগুলো হচ্ছে এইচডিএফসি ব্যাঙ্কে রেখে দিতে, এইচডিএফসি। আর এর সঙ্গে যেটা তুই রাখবি সেটা হচ্ছে আইডিএফসি ফার্স্ট ব্যাঙ্কে রাখবি।
আইডিএফসি ফার্স্ট ব্যাংকের কাজ শেষ হলো, এখানে ব্যাংকে 10,000 টাকা ইনভেস্ট করছিস। আর লাস্ট 5,000 টাকা যেটা রয়েছে সেটা তো ডিফেন্স সেক্টরে, তুই সেটা কিন্তু এতে দিবি, ইনভেস্ট করবি হিন্দুস্তান অ্যারোনটিক লিমিটেড, ডিফেন্স সেক্টরের মধ্যে রয়েছে HAL, এতে তুই 5,000 টাকা ইনভেস্ট করবি। তার মানে কী কী হিসেব হলো, প্রথম 10,000 হলো ডিফেন্স সেক্টরে, সেকেন্ড 5,000 হলো অটো সেক্টরে, পরে আইটি হলো 10,000 টাকা, তারপরে ব্যাংক হলো 10,000 টাকা, আর 5,000 টাকা হলো ডিফেন্স। এইগুলো করবি, কিন্তু এখন নয়, আমি বারবার যে কথাটা তোকে বলছি, এখন নয়। যেটা করার কথা সেটা হচ্ছে অন্তত ওয়েট কর, 1 মান্থ মতো তোকে ওয়েট করতে হবে। আফটার 1 মান্থ তারপরে কিন্তু তুই বাকি কাজগুলো করবি। 1 মান্থ মানে 1 মান্থ প্লাস তোকে ওয়েট কর, তারপরে ইনভেস্ট করবি, এই টাকাটাই ইনভেস্ট করবি, ওয়েট করে করবি। তাহলে আজকে মোটামুটি শেষ হলো এখানে। তোমরা যারা নতুন রয়েছো সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখবে, যাতে এই ধরনের ইনফরমেশনগুলো চটপট তোমার কাছে আসে। আর যারা পুরনো তোমরা রয়েছো তারা অবশ্যই লাইক শেয়ার করে দেবে। আর ওর রিটার্নের ব্যাপারটা আমি পরে বলবো, আগে তোর এইগুলো কমপ্লিট করে আমাকে একবার জানাবি, জানিয়ে তারপরে ঠিক করবি।